আচ্ছা, আজকে আমাদের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে কনস্ট্যান্টস, ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস, সেকেন্ড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটার নামটা শুনে বোঝাই যাচ্ছে যে এই চ্যাপ্টারে যত পড়াশোনা আছে সব পড়াশোনাগুলো হচ্ছে কনস্ট্যান্টস, ভেরিয়েবলস এবং ডেটা টাইপস রিলেটেড পড়াশোনা। তো এই চ্যাপ্টারের প্রথম যে টপিক আছে এই টপিকটা হচ্ছে, টপিকের নাম সি টোকেন। তো আপনারা যখন ক্লাস 9, 10 বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছেন তখন কেমিস্ট্রিতে একটা বিষয় পড়েছিলেন যে একটা পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরকম ছোট ছোট অংশে ভাগ করা যায়। তেমনি সি প্রোগ্রামিংকে এরকম কিছু ছোট ছোট অংশে ভাগ করা যায়। এই যে সি প্রোগ্রামিংকে ছোট ছোট অংশে ভাগ করা যায়, ফর এক্সাম্পল আমি লিখলাম ইন্টিজার মেইন, তাহলে এখানে কি আইএনটি, এটাকে কি তিনটা আমি আলাদা আলাদা করে ভাগ করব? না, আমি ভাগ করবো হচ্ছে ইন্টিজার একটা, মেইন একটা, এরকম আলাদা আলাদা ভাগ। তো এইরকম ছোট ছোট যে ইউনিট গুলো পাওয়া যায় এই ইউনিট গুলোকেই বলে হচ্ছে সি টোকেন। তো আমি যদি সি টোকেনের ডেফিনেশনটা একটু বলি তাহলে আমি বলতে পারি যে স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট অফ এ সি প্রোগ্রাম আর নোন অ্যাজ সি টোকেন। তো স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট, যে ইউনিট গুলো আছে এই ইউনিট গুলোকে সি টোকেন বলে। এই সি টোকেন গুলোকে প্রোগ্রামিং এর বিল্ডিং ব্লকসও বলা হয়ে থাকে, মানে এই যে এই ছোট ছোট ব্লক গুলো দিয়ে প্রোগ্রামিং গুলো তৈরি হয়। তো সি টোকেনটা 6 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার্স, কনস্ট্যান্টস, স্ট্রিংস, স্পেশাল সিম্বলস, অপারেটরস। তো কিওয়ার্ডস গুলো বলতে বোঝায় প্রোগ্রামিং এ যে ওয়ার্ড গুলো ফিক্সড, যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি, যেমন একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা ইউজ করি ইন্টিজার, কোনো কিছুকে রিটার্ন করার জন্য আমরা ইউজ করি রিটার্ন। এই যে ফিক্সড যে ওয়ার্ডগুলো, মানে এর কাজটা ফিক্সড, লাইব্রেরিতে ডিফাইন করা আছে, এই ফিক্সড যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে বলে কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডের পর আছে হচ্ছে আইডেন্টিফায়ার্স। তো আইডেন্টিফায়ার্স বলতে প্রোগ্রামিং এর এমন কিছু ওয়ার্ডকে বোঝায় যেগুলো, যে ওয়ার্ডের নামগুলো সাধারণত ইউজার দিয়ে থাকে। যেমন আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন তার নামটা আমরা দিই, আমরা যখন একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ডিক্লেয়ার করি তখন তার নামটা আমরা বেঁধে দিই, বা কোনো কিছুকে যখন কনস্ট্যান্ট আকারে ডিক্লেয়ার করি তখন আমরা কনস্ট্যান্টের একটা নাম দিই। এই যে নাম যেগুলো আমরা দিয়ে থাকি এই নামগুলোকে বলে হচ্ছে আইডেন্টিফায়ার। যেমন এখানে এক্সাম্পল স্বরূপ আমরা দুটো ভেরিয়েবলের নাম বলেছি, একটা হচ্ছে মার্কস, একটা অ্যামাউন্ট, আর অনেক কিছুই হতে পারতো, বিভিন্ন ভেরিয়েবলের নাম হতে পারতো, ইউজার ডিফাইন ফাংশনের নাম হতে পারতো। মোট কথায় প্রোগ্রামিং এ যে নামগুলো আমরা দিয়ে থাকি সেগুলোকে বলে আইডেন্টিফায়ার্স। আচ্ছা, এখন আইডেন্টিফায়ার্স এর পর আমরা দেখব হচ্ছে কনস্ট্যান্টস। কনস্ট্যান্টস বলতে প্রোগ্রামিং এ আমরা ডিরেক্ট যে নাম্বারগুলো ইউজ করে থাকি, যেমন আমরা বলি রিটার্ন 0 বা রিটার্ন একটা সামথিং ভ্যালু, বা আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওই ইন্টিজার ভেরিয়েবলটা একটা ভ্যালু অ্যাসাইন করে দিই 10 বা 20। এই যে নাম্বারগুলো আমরা ইউজ করে থাকি এই নাম্বারগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্টস। স্ট্রিংটা আসলে আমাদের স্ট্রিং রিলেটেড একটা চ্যাপ্টারই আছে, এখানে হিউজ স্ট্রিং রিলেটেড পড়াশোনা আছে। তো স্ট্রিং সম্পর্কিত এতদিন পর্যন্ত আমরা যা দেখেছি, মানে প্রোগ্রামিং যতটুকু শিখেছি তার মধ্যে থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা প্রিন্টএফ এর মধ্যে ডাবল কোট দিয়ে অনেক কিছু লিখেছি, সেটা হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, আরো অনেক অনেক কিছু লিখেছি। তো এগুলো হচ্ছে আমরা যে ডাবল কোটের মধ্যে যেগুলো লিখি, বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ডাবল কোটের মধ্যে যখন আমরা অনেকগুলো ক্যারেক্টার লিখি তখন এগুলোকে বলে হচ্ছে স্ট্রিং। স্পেশাল স্যাম্বল তো আমরা বুঝতেই পারছি। স্পেশাল স্যাম্বল হচ্ছে প্রোগ্রামিং এ আমরা যে স্যাম্বল গুলো ইউজ করে থাকি, যেমন সেমিকোলন ইউজ করি, কমা ইউজ করি, বিভিন্ন ব্র্যাকেট ইউজ করি, এগুলোকে স্পেশাল স্যাম্বল বলে। আর থাকলো আর একটা, এটা হচ্ছে অপারেটরস। অপারেটরস মানে কি, যে যোগ বিয়োগ গুণ ভাগ, যে ম্যাথমেটিক্যাল অপারেটর গুলো আছে সেগুলো তো আছেই, এছাড়াও কিছু অপারেটর আছে, প্রোগ্রামিং এর নিজস্ব কিছু অপারেটর আছে, যেমন প্লাস প্লাস, মাইনাস মাইনাস, বা আরো কিছু অপারেটর আছে, এগুলো আমরা পড়বো আগামী চ্যাপ্টারেই। পড়াশোনা হচ্ছে অপারেটরস এন্ড এক্সপ্রেশন। তো
এইটা হচ্ছে একটা প্রোগ্রামকে যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করি তাহলে এই 6টা অংশের কোনো না কোনো একটার মধ্যে পড়বে, আর এগুলোকে বলে সি টোকেনস। শারমিন, স্যার আইডেন্টিফায়ারটা আরেকবার বলবেন, আমার নেট ঝামেলা ছিল, বুঝি নাই। আইডেন্টিফায়ার বলতে প্রোগ্রামিং এ যে নামগুলো ইউজার সাধারণত দিয়ে থাকে, যেমন কি হতে পারে, সেটা ভেরিয়েবলের নাম হতে পারে, একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম হতে পারে, মানে যে নামগুলো ফিক্স না, আমি চাইলেই এক একজন ইউজার এক এক রকম করে নাম দিতে পারে, এগুলোকে বলে আইডেন্টিফায়ার। মোট কথা স্যার আর স্ট্রিং যেটা ওইটা? আর স্ট্রিং হচ্ছে ডাবল কোটের মধ্যে সাধারণত আমরা যেগুলো লিখি সেগুলোকে স্ট্রিং বলে, মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অনেকগুলো এটা ক্যারেক্টার আছে। প্রিন্টএফও থাকতে পারে, স্ক্যানএফও থাকতে পারে, তাই তো? বুঝতে পারিনি আপনার কথা। স্যার ডাবল কোটেশন তো স্ক্যানএফ আর প্রিন্টএফ এখানে থাকে, তাই না? হ্যাঁ, ডাবল কোটেশনের মধ্যে আমরা অনেক ক্যারেক্টার লিখি, মানে অনেকগুলো সিকোয়েন্স অফ ক্যারেক্টার লিখি, যেমন হ্যালো। তাহলে স্ট্রিংটা আমি ইউজ করি ইয়াতে প্রিন্টএফ বা স্ক্যানএফ, দুইটার মধ্যে যে কোনো একটাই। রিলেটেড আরো অনেক ডিটেইল পড়াশোনা আছে, আরো অনেক প্রসেসিং আছে, বাট আপাতত আমরা এই প্রিন্টএফ এর মধ্যে ইউজ করেছি। মানে স্যার ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো সেটাই স্ট্রিং, এটা এখন যেখানেই হোক প্রোগ্রামিংয়ে যেখানে স্ট্রিং সেটাকে স্ট্রিং বলে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমি একটু শর্ট টেস্ট করে ফেলি, আপনারা কতটুকু বুঝেছেন। আচ্ছা স্যার, আপনার যে কোর্স আউটলাইন দিয়েছিলেন না, ওখানে যে জিমেইলটা দেবো, এটা কি আপনার মেইল না স্যার? কোর্স আউটলাইনে তো জিমেইল দেওয়ার কথা না ভাই, ওখানে তো আপনার একটা মেইল দেওয়া ছিল হয়তো। হ্যাঁ, মেইল যেটা দেওয়া আছে ওটা আমারই মেইল, ওটা না না ইউনিভার্সিটির জিমেইল। মেল তো ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, ওইখানে যে মেইলটা দেওয়া আছে ওটা আমারই মেইল। জি তার মেল আমি নিজেও মেল করছি তো। কে একজন কথা বলছে, ওর কথাটা আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, যদি একটু জোরে বলেন। আচ্ছা, এইখানে 5 নম্বর যে লাইনটা আছে, বলেন তো এই লাইনে কতটা সি টোকেন আছে? বুঝিনি, আরেকবার। স্যার প্রশ্নটা বুঝি নাই। 5 নম্বর যে লাইনটা, দুইটা স্যার 3টা হবে। নম্বর লাইনটা তিনটা কতটা, হাউ মেনি সি টোকেনস? স্যার তিনটা স্যার 5টা হচ্ছে স্যার। 5টা। আচ্ছা, প্রথমে দেখেন এই ইন্টিজার নিশ্চয় একটা সি টোকেন। জি স্যার। বলেন তো এই সি টোকেনটা কি? স্যার এটা কিওয়ার্ড। এটা হচ্ছে কিওয়ার্ড। এ এখানে নিশ্চয় একটা সি টোকেন। জি স্যার। এটা কি হবে তাহলে? আইডেন্টিফায়ার। আচ্ছা, এই যে একটা ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনটাও একটা টোকেন। জি স্যার। ইকুয়াল সাইনটা কি ধরনের? স্যার অপারেটর। এখানে 10 যেটা আছে এটাও একটা সি টোকেন। 10 কনস্ট্যান্ট। স্যার কনস্ট্যান্ট। কমাটা আর এই সেমিকোলনটা কি? স্পেশাল সিম্বল। তার মানে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা আছে, এই লাইনটায় 9টা সি টোকেন আছে। আচ্ছা, সি টোকেন গুলো আমি এখন এটা আশা করছি যে আপনারা সব সি টোকেন গুলো চিনতে পারবেন, সব জায়গায় যে কি কি আছে। একটা জায়গায় ছোট্ট একটু কনফিউশন হবে, ওইটা আমি জাস্ট একটু ডিসকাস করি। আচ্ছা, এখানে বলেন তো মেইন আর প্রিন্টএফ এইটা কি ধরনের সি টোকেন? মেইন আর প্রিন্টএফ। হ্যাঁ হ্যাঁ, মেইন আর প্রিন্টএফ। প্রিন্টএফ তো স্যার কিওয়ার্ড, আর মেইন ফাংশন, মেইন আইডেন্টিফায়ার মনে হয়। আচ্ছা, এই জায়গায় কনফিউশনটা আরেকটু বাড়িয়ে নিতে হবে আপনাদের, তারপর ডিসকাস করতে হবে। আচ্ছা, এখানে আমি এবিসি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করব, এইটা তাহলে কোন ধরনের সি টোকেন? আইডেন্টিফায়ার যতটুকু মনে হয়, কারণ আইডেন্টিফায়ার এটা আপনি বলছেন আইডেন্টিফায়ার। আচ্ছা, এখানে মেইন ফাংশন আর এবিসি ফাংশন, এটা কি ধরনের ফাংশন, ইউজার ডিফাইন্ড নাকি বিল্ট ইন?
স্যার ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন। একটা ইউজার ডিফাইন ফাংশন, এইটা যদি আইডেন্টিফায়ার হয়, এটাও একটা ইউজার ডিফাইন ফাংশন, এইটা তাহলে কেন কিওয়ার্ড হলো? স্যার মেল প্রিন্টএফ কিওয়ার্ড স্যার, মেইন আইডেন্টিফায়ার, প্রিন্টএফ হলো কিওয়ার্ড। তাহলে প্রিন্টএফ হচ্ছে কিওয়ার্ড, মেইন আইডেন্টিফায়ার। আচ্ছা, মেইনও একটা ফাংশন, জি, স্যার। এবিসিও একটা ফাংশন, প্রিন্টএফও একটা ফাংশন। তাহলে প্রিন্টএফ কেন কিওয়ার্ড আর এই ফাংশন দুটো কেন আইডেন্টিফায়ার? কারণ স্যার প্রিন্টএফ তো স্যার কমান্ড করাই যে ও শুধু প্রিন্টই করবে ভিতরেরটা, আর মেইন চেঞ্জ করতে পারতেছি। আপনার কথা ঠিক আছে, আপনি যে সেন্সে বলতে চাচ্ছেন সেই সেন্সও ঠিক আছে, বাট প্রোগ্রামিং এ সব ফাংশন গুলোই আইডেন্টিফায়ারের মধ্যে পড়ে। ফাংশনগুলো সব ফাংশনকে ওরা আইডেন্টিফায়ারের মধ্যে রেখেছে। দেখেন, আমি একটা কম্পাইলার তৈরি করেছি, ওই কম্পাইলারে প্রিন্টএফ এর পরিবর্তে আমি অন্য একটা ফাংশন দিয়ে যদি প্রিন্ট করাই, প্রিন্টএফ আমি ইউজ করছি না। বা আমি একটা কম্পাইলার তৈরি করেছি যেখানে প্রিন্টএফ এর কাজটা আমি অন্য কিছু দিয়ে করব, তখন কিন্তু এটাকে আমরা তখন আর বলতে পারছি না কিওয়ার্ড। এই জন্যই ফাংশন, হ্যাঁ ফাংশন ওরা একটা তৈরি করেছে, এবং ফাংশন বিল্ট ইন ফাংশন গুলো অবশ্যই লাইব্রেরিতে ফিক্সড করা, সেটাও ঠিক আছে, কিন্তু ফাংশন গুলো প্রোগ্রামিং এ সবসময় আইডেন্টিফায়ার্স এর মধ্যে পড়ে। মানে যে ফাংশনই হোক সেটা হচ্ছে আইডেন্টিফায়ার্স। তাহলে এখানে বলেন তো রিটার্ন তাহলে কি? কিওয়ার্ড হওয়ার কথা। রিটার্ন কিন্তু রিটার্ন কিন্তু অবশ্যই এখানে কিওয়ার্ড, এটাতে আর মানে হওয়ার কিছু নাই, কনফিউশনের কিছু নাই, কারণ রিটার্ন তো এই যে ইন্টিজার এরকম একটা ওয়ার্ডের মতোই। বাট শুধুমাত্র একটা ছোট্ট কনফিউশন, সেটা হচ্ছে ফাংশনের নামগুলো আইডেন্টিফায়ার্স। আমি আশা করছি আপনারা সবাই এখন সব, আরেকবার একটু বলেন স্যার। কোনটা? সব ফাংশনই আইডেন্টিফায়ার। হ্যাঁ, সব ফাংশনগুলো আইডেন্টিফায়ার্স এর মধ্যে সি প্রোগ্রামিং এ। স্যার প্রিন্টএফটা কি বলবো স্যার? প্রিন্টএফ অবশ্যই আইডেন্টিফায়ার, প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো আইডেন্টিফায়ার হতো, আর কিছু রিটার্নটাও বলতে পারে আইডেন্টিফায়ার। রিটার্ন তো ফাংশন না, রিটার্ন তো একটা ওয়ার্ড। ফাংশন মানে তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে দুটো, যেমন দেখেন মেইন একটা ফাংশন, প্রিন্টএফ একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট আছে কিন্তু এই যে মেইন এর পর ফার্স্ট ব্র্যাকেট আছে, প্রিন্টএফ এর পর ফার্স্ট ব্র্যাকেট আছে, স্ক্যানএফ এর পর ফার্স্ট ব্র্যাকেট আছে। এগুলো হচ্ছে সবগুলো আইডেন্টিফায়ার্স। স্যার ঠিক আছে, আমরা আরেকটু সামনের দিকে আগাই। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে সি টোকেন গুলো পড়লাম, এই সি টোকেন গুলোর মধ্যে কোন একটা সি টোকেন ইউজারের উপর ডিপেন্ডেন্ট, বলেন তো সেটা কোনটা? আইডেন্টিফায়ার। নিশ্চয় আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের নামগুলোতে ইউজার দিবে, তাহলে ইউজার যেহেতু দেবে, ইউজারের উপর ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন আছে। রুলস রেগুলেশন বলতে এটা হচ্ছে কি বলে, ইউজারকে আমি বললাম যে তুমি একটা নাম দাও, ও এরকম একটা ভেরিয়েবল, এই যে এই ভেরিয়েবলটা নাম এরকম দিয়ে দিল, যা ভালো লাগছে তাই তাই দিয়েও ভেরিয়েবলের নাম লিখেছে, তাহলে এটা কি ভেরিয়েবল হবে? ভেরিয়েবলের নাম হবে না। যেহেতু ইউজারের উপর ডিপেন্ডেন্ট, এজন্য নিশ্চয়ই এখানে কিছু রুলস রেগুলেশন আছে। তো এটাই আমরা শিখবো যে আইডেন্টিফায়ার ডিক্লারের রুলস কি কি। আইডেন্টিফায়ারের প্রথম যে রুল, আচ্ছা আমি রুলস অফ নেমিং আইডেন্টিফায়ার অর রুলস অফ ডিক্লারিং আইডেন্টিফায়ার অর সেটাকে যদি আমি বলি রুলস অফ ডিক্লারিং ভেরিয়েবল, সবগুলো কিন্তু একই বিষয়, কারণ ভেরিয়েবল নিজেও আইডেন্টিফায়ার্স এর মধ্যে পড়ে। আমি যদি এরকম বলি যে আইডেন্টিফায়ার ডিক্লারের রুলস, সেক্ষেত্রে প্রথম যে রুলস, আইডেন্টিফায়ার অবশ্যই লেটার, ডিজিট এবং আন্ডারস্কোর, এই তিনটা বিষয়ের কম্বিনেশন হতে হবে। আইদার লেটার অর ডিজিট অর সরি লেটার, ডিজিট এবং আন্ডারস্কোর, এই তিনটার কম্বিনেশন দিয়ে আমি আইডেন্টিফায়ারটাকে লিখতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট পজিশনে ডিজিট হতে পারবে না, অর্থাৎ কোন একটা আইডেন্টিফায়ারকে আমরা ডিজিট দিয়ে শুরু করতে পারবো না। থার্ড কন্ডিশন হচ্ছে আইডেন্টিফায়ারটা কখনো কিওয়ার্ড হতে পারবে না, অর্থাৎ আমি এরকম একটা নাম দিয়ে দিলাম, ইন্টিজার ফ্লোট একটা ভেরিয়েবল, ইন্টিজার ক্যারেক্টার একটা ভেরিয়েবল, এরকম করে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, অর্থাৎ আইডেন্টিফায়ারের নামটা যেন কিওয়ার্ড না হয়। ফোর্থ হচ্ছে আইডেন্টিফায়ারের মধ্যে কোনো হোয়াইট স্পেস থাকা যাবে না বা ব্ল্যাঙ্ক স্পেস থাকা যাবে না, মানে কোনো স্পেস থাকা যাবে না, সোজা কথা।
পাস হচ্ছে আইডেন্টিফায়ার গুলোকে 31 ক্যারেক্টারের মধ্যে নামটা দিতে হবে। যদিও আমরা আইডেন্টিফায়ার অত বড় বড় নাম দিই না, ইভেন আমরা এক ওয়ার্ডও লিখতে চাই না এক ক্যারেক্টার দিয়ে এবিসি, কারণ বেশি লিখলে বেশি কষ্ট। বাট আমরা আইডেন্টিফায়ারকে অবশ্যই 31 ক্যারেক্টারের মধ্যে রাখবো। এগুলো হচ্ছে আইডেন্টিফায়ার ডিক্লেয়ারস এর রুল। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কি কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিন তো আমি জি, দিয়েছি, দেখা যাচ্ছে। দেখাচ্ছে এবং দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে তো। কথা। আচ্ছা, ভালোই দেখাচ্ছে। না আমারটা লোড হচ্ছে বাট দেখাচ্ছে না। তোমার নেট প্রবলেম। নেটওয়ার্কে মনে হয় অনেক প্রবলেম হচ্ছে তাহলে। আচ্ছা, এখন আমি আপনাদের একটু শর্টে চেক করব আপনারা কিভাবে কি বুঝেছেন, কতটুকু বুঝেছেন। এখানে আমি 1 2 3 4 5 6 7 সাতটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এই সাতটা ভেরিয়েবলের মধ্যে কোনটা কোনটা ঠিক এবং মানে কয়টা ঠিক কয়টা ভুল? স্যার একটা ঠিক, বাকি সবগুলো মেবি ভুল। একটা ঠিক আর বাকি সবগুলো ভুল। উম, জি স্যার। আপ- স্যার কোনটা ব্লাঙ্ক ঠিক তো না রাখা যাবে মনে না, হচ্ছে? প্লাস হচ্ছে স্যার সবগুলোই তো রাখা ভুল। যাবে না। স্যার সবগুলো সবগুলোই ভুল। সবগুলোই ভুল। A1A সবগুলো আমি এটা ভুল। ভাবছিলাম হয়েছে না স্যার, সবগুলোই ভুল। সবগুলো ভুল। আচ্ছা, 1 2 3 4 4 ভুল। স্যার A1A এটা হয়েছে না স্যার? নাকি এটা হ্যাঁ, বলতে হয়েছে। বলেছে। আপনি চিন্তা করেন যে এই জিনিসগুলো ভুল বা এই জিনিসগুলো ঠিক হতে পারে। জি স্যার, ওই 1 এটা হবে না। যে ভুল হলে ফাঁসি দিয়ে দিব। আপনাকে আপনার নিজের এক্সপ্রেশনটাকে আসলে প্রথমে এক্সপ্রেস করতে শিখতে হবে যে এই কারণে আমার মনে হয়েছে এটা ঠিক। সেটা 300% ভুল হতে পারে বা সম্পূর্ণ 180 ডিগ্রি অ্যাঙ্গেলেও অপোজিট হতে পারে, বাট এটা আমার মনে হয়েছে এই কারণে, আমার লজিকটা এরকম ছিল তাই আমি এটাকে ঠিক বলেছি। তাহলে আপনারা বলছেন যে একজন বলছে একটা ঠিক আর সব ভুল, আর আর কেউ কেউ বলছে যে সবই ভুল। এরকম আর কোনো মতামত আছে? একটা ভুল। মতামত স্যার আরো স্যার হয়ে একটা যাবে। ঠিক। একটা ঠিকের পক্ষে যুক্তি পেয়েছি। ঠিক আছে, আমরা আরেকটু ডিসকাস করি। আচ্ছা, এইখানে প্রথমটা ঠিক না ভুল? ভুল। ভুল। প্রথমে ডিজিট। স্যার প্রথমে ডিজিট। প্রথমটা কেন শুরু হবে না। ডিজিট আছে প্রথমে। ফার্স্টে ডিজিট থাকতে পারবে না। ফার্স্টে ডিজিট দিয়ে শুরু হতে পারবে না? জি আচ্ছা, পরেরটা কেন ভুল? স্যার ব্ল্যাঙ্ক স্পেস। থাকতে পারবে স্যার না। ব্ল্যাঙ্ক Blank স্পেস আছে। space। আইডেন্টিফায়ার স্যার স্পেস দেওয়া যাবে না। মধ্যে কোনো স্পেস হতে পারবে না, বাট এখানে একটা স্পেস দেওয়া আছে। এইটা কেন ভুল? এইটা স্পেশাল ক্যারেক্টার। আইডেন্টিফায়ার্স এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার হতে পারবে না। আচ্ছা, এইটা কেন ভুল? এইটা সেটা ভুল না। স্যার এটা সঠিক স্যার, বলে এটা মনে হয় সঠিক। সবার কাছে। এইটা কিন্তু ভুল না। এটা জি স্যার সঠিক। ক্যালকুলেশন মেনে চলে, কারণ আইডেন্টিফায়ার হতে পারবে কি, লেটার হতে পারবে, ডিজিট হতে পারবে, আর স্পেশাল সিম্বল আন্ডারস্কোর হতে পারবে। এই তিনটার কম্বিনেশন হতে পারবে। আর ফার্স্ট ক্যারেক্টারটা ডিজিট হতে পারবে না, কিন্তু ফার্স্ট ক্যারেক্টার আন্ডারস্কোর হতে পারবে আর হচ্ছে লেটার হতে পারবে। তাহলে এইটা ঠিক আছে। আচ্ছা বলেন তো এইটা ঠিক না ভুল? এটা একটু ক্রিটিক্যাল। স্যার আন্ডারস্কোর বলতে স্যার স্যার কি এটা বোঝায়? হবে মনে হয়। এটা হবে স্যার, যদি ওটা হবে। আন্ডারস্কোর হয় তাহলে তো হচ্ছে মনে হয়। স্যার প্রথমে তো হ্যাঁ এটা হবে। এটা তো একবার এটা ফার্স্ট হচ্ছে হবে। না। জি স্যার আন্ডারস্কোর আছে আগে। হবে এটা। হ্যাঁ, এইটা এই ভেরিয়েবলটা ঠিক আছে, এটা ভুল নাই। জি স্যার। আচ্ছা, এই পরেরটা বলেন তো তাহলে ঠিক না ভুল? স্যার এটা হবে স্যার মনে হয় ভুল, কারণ সুইটা লাস্টে হবে না, আন্ডারস্কোর হবে। লাস্ট আন্ডারস্কোর। এইটা যদি ঠিক হয় তাহলে এইটা ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। স্যার স্যার এটাও ঠিক স্যার। সঠিক হবে। এইটা তো সব রুলস রেগুলেশন মেনে চলছে। দেখেন, প্রথম ক্যারেক্টার আন্ডারস্কোর আন্ডারস্কোর। পারবে, আর সবগুলোর কম্বিনেশন কি কি আছে? লেটার ডিজিট আন্ডারস্কোরের কম্বিনেশন। হ্যাঁ, এটা তো সেটাই আছে, অন্য কিছু আছে নাকি? তাহলে এটা তো হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে এদের মধ্যে সবথেকে ক্রিটিক্যাল। বলেন তো এটা ঠিক না ভুল? এটা পুরাটাই স্যার পুরোটা underscore। পুরোটাই আন্ডারস্কোর। এখানে তিনটা হ্যাঁ, ঠিক। আন্ডারস্কোর দেওয়া আছে পরপর।
স্যার হতেই পারে। হবে স্যার হতে হবে পারে এটা কারণ স্যার আন্ডারস্কোর যেহেতু বলা আছে স্যার ডিজিট অথবা আন্ডারস্কোর দেওয়া যাবে। হ্যাঁ, এই শেষে যেটা দেওয়া আছে এটাও ঠিক, কারণ ও সব রুলস রেগুলেশন মেনে চলে। ফার্স্ট ক্যারেক্টার আন্ডারস্কোর আন্ডারস্কোর মানে হবে। শুধু এক হইতে হবে, মানে যে কম্বিনেশন লাগবে না, যেমন নাম্বার। কম্বিনেশনটা তো ম্যান্ডেটরি না, ওইটার মধ্যে হলেই হবে। কম্বিনেশন বলতে আপনি কি বোঝেন? মানে ওই যে আমি বললাম যে ডিজিট আর এইটার এটার কম্বিনেশন, তার মানে কি একটা জিনিস বারবার হতে পারবে না? এটাও তো একটা কম্বিনেশন। জি স্যার। আচ্ছা, এটা এটা যে ঠিক আছে, আমি আপনাদের জাস্ট শর্ট একটা एग्जांपल দেখাই। আমি একটা আন্ডারস্কোর, একটা ভেরিয়েবলের নাম দিলাম আন্ডারস্কোর, ওইখানে আমি অ্যাসাইন করে দিলাম 10। আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম আমি দুইটা আন্ডারস্কোর, ওইটার নাম দিয়ে ওইটাতে ভ্যালু অ্যাসাইন করে দিলাম 20। আরেকটা ভেরিয়েবল আমি তিনটা আন্ডারস্কোর ডিক্লেয়ার করে রাখলাম। এখন আমি তিনটা আন্ডারস্কোরের যে ভেরিয়েবলটা আছে ওইখানে একটা আন্ডারস্কোরের ভেরিয়েবল আর দুইটা আন্ডারস্কোরের ভেরিয়েবল, দুইটা আন্ডারস্কোরের ভেরিয়েবল যোগ করে ফেললাম। যোগ করে এখন তিনটা আন্ডারস্কোরের ভেরিয়েবলটাকে প্রিন্ট করে ফেললাম। দেখেন এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে অবশ্যই আউটপুট 30 আসবে, কোনো ভুল ছাড়াই, নির্ভুল ভাবে। জি স্যার। কারণ আমার তো সব রুলস রেগুলেশন আমরা ফলো করে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি। তো আমি আশা করছি আপনারা আইডেন্টিফায়ার ডিক্লেয়ারের রুলস গুলো সবার মাথায় ঠিকঠাক ভাবে ঢুকেছে। একটা কোশ্চেন করব স্যার। কি স্যার আমরা সব সময় যে কোডের মধ্যে ছোট হাতের অক্ষর লিখি, বড় হাতের অক্ষর লিখি না কেন? ও আচ্ছা, এইটা আমার আসলে বলা উচিত ছিল, বাট আমি মিস্টেক করে কেস সেনসিটিভ। থ্যাংক ইউ সো মাচ। সি প্রোগ্রামিং কেস সেনসিটিভ। আমি যদি এখানে এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আর ক্যাপিটাল এ আরেকটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল দুটো কিন্তু অবশ্যই আলাদা। সি প্রোগ্রামিংটা কেস সেনসিটিভ, অনেক প্রোগ্রামিং কেস সেনসিটিভ না। জি স্যার। তার মানে এখানে এ যেমন পাইথন। পাইথন কেস সেনসিটিভ না, পিএইচপি কেস সেনসিটিভ না, তবে ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় পিএইচপি তে শুধু কেস সেনসিটিভিটি আছে, অন্য সময় সেনসিটিভ না। তো এইখানে দেখেন, তাহলে এখানে স্মল এ একটা ভেরিয়েবল, ক্যাপিটাল এ আরেকটা ভেরিয়েবল। তো এখন আমরা পড়ব হচ্ছে স্পেসিফায়ার সাইজ অফ স্পেসিফায়ার সাইজ এন্ড রেঞ্জ অফ ডেটা টাইপ। অর্থাৎ এখানে পড়াশোনাটা আসলে ডেটা টাইপ রিলেটেড। একটা ডেটা টাইপের কি স্পেসিফায়ার হতে পারে, ওই ডেটা টাইপে কতটুকু ভ্যালু ধরবে। আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে আমি 100 কোটি ইনপুট দিলাম। আসলে 100 কোটি তো আর ইন্টিজার ভেরিয়েবলটা স্টোর করতে পারবে না, ইন্টিজার কতটুকু স্টোর করতে পারবে, মানে এই ধরনের বিষয়গুলো আমরা এখানে পড়ব। তো ডেটা টাইপের এইখানে যে সাইজটা দেওয়া আছে, এই সাইজটা হচ্ছে সি প্রোগ্রামিং যখন ইনভেন্ট হয় তখনকার সাইজ, এবং সি প্রোগ্রামিং এর লিটারেচারে সবসময় এই সাইজটাই দেওয়া থাকে, এই সাইজ। কিন্তু এখন আমাদের অপারেটিং সিস্টেম, আমাদের প্রসেসর হচ্ছে 32 বিটের। সি প্রোগ্রামিং যখন ইনভেন্ট হয়েছিল ওই সময় প্রসেসর ছিল 16 বিটের। তো এখনকার প্রসেসরে এই সাইজগুলো একটু ডাবল হয়েছে। যেমন ইন্টিজার 16 বিট, আপনি কোড ব্লকে প্রোগ্রাম করছেন বা আপনার কম্পিউটারে প্রোগ্রাম করছেন, ইন্টিজার কিন্তু এখন হয়ে গেছে 32 বিট। ঠিক আছে, সাইজগুলো একটু ডাবল হয়েছে। এইখানে যে হিসেবটা দেওয়া আছে এটা হচ্ছে ডস অপারেটিং সিস্টেমের হিসেব। এটা বুঝতে পারলে আমরা 32 বিট হলে কি হতো সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা যখন একটা ক্যারেক্টারের জন্য কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা ডেটা টাইপ হিসেবে আমরা লিখব CHAR। যেমন ইন্টিজার ভেরিয়েবলের জন্য কি লিখি, ইন্টিজার। তো ক্যারেক্টারের জন্য লিখব CHAR। এইটার যে স্পেসিফায়ার হবে, এই স্পেসিফায়ারটা হবে হচ্ছে %C। আর এইটার স্টোরেজ সাইজ যেটা, অর্থাৎ ভেরিয়েবলটা আমরা যখন ডিক্লেয়ার করি তখন ওই ভেরিয়েবলের জন্য র‍্যামে একটা জায়গা তৈরি হয়। ওই জায়গাটা হচ্ছে 8 বিটের একটা জায়গা তৈরি হয়। আমি আবারও বলছি, এটা ডস অপারেটিং সিস্টেমের হিসাব। তো 8 বিটের যদি জায়গা তৈরি হয় তাহলে ওইখানে মোট ডেটা রাখা যায় হচ্ছে -128 থেকে -127। এটা কিভাবে হলো সেইটা আমাদের একটু শিখতে হবে। তো আমি ধরলাম যে আমি যে ইয়েটা ডিক্লেয়ার করলাম, কি বলে এটাকে, আমি যে ডেটাটা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে 3 বিট হয়। হিসেবের সুবিধার জন্য আমি 3 বিট ধরে আপনাদের হিসেবটাকে দেখিয়ে নিই। ধরলাম যে আমি একটা ডেটা ডিক্লেয়ার করেছি, ওই ডেটাটা হচ্ছে 3 বিট। 3 বিট মানে কি, ওইখানে 3টা ঘর আছে। 3টা ঘরে আমি কি কি রাখতে পারবো, এক বিটে আমরা রাখতে পারি কি আইদার 0 অথবা 1।
মেমোরি যে কোনো একটা বিটে আমরা কি রাখতে পারবো হচ্ছে আইদার 0, এই ঘরটা আমি রাখতে পারবো আইদার 0 অথবা 1, এই ঘরটা কি রাখতে পারবো আইদার 0 অথবা 1, এটাতে রাখতে পারবো আইদার 0 অথবা 1। মানে প্রত্যেকটা বিটে একটা করে ওই 0 অথবা 1 রাখা যায়। এরকম 3 বিট যদি হয় তাহলে এখানে সবথেকে ছোট নাম্বারটা কত বলেন তো? সবগুলো ঘরে 0। আর সবথেকে বড় নাম্বার কত বলেন তো? সবগুলো ঘরে 1 এর মাঝখানে অনেক কম্বিনেশন হতে পারতো 001, হতে পারতো 010। এইটা কত? এটা হচ্ছে, এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে এটা 0, আর এইটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে এটা হবে হচ্ছে 7। এখানে মোট কতটা নাম্বার আছে? 8টা, কারণ 0 থেকে 7। আচ্ছা, এইখানে এখন আমি আসি যে ডেসিমাল নাম্বারটা কিভাবে আমরা কনভার্ট করব সেটা আমি শর্টে একটু শিখিয়ে দিই। এটা খুব সহজ। দেখেন ডেসিমাল নাম্বার মানে কি? 2 টু দি পাওয়ার প্রথম বেসটা কত? 2 টু দি পাওয়ার 0, তারপর এটা কত? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 0 মানে কত বলেন তো? স্যার 1 0 1 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 0 না। জি স্যার, কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা 1 হয়ে যায়। 1 হয়ে যায়। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2, তারপর এটা 4 তারপর 8, তারপর 8 এরকম বাড়তে থাকে এই আর কি। তো কেউ আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি 13 এর বাইনারি কত সেটা লেখো। তাহলে 13 এর বাইনারি দেখেন, আমি যদি 16 এই ঘরটা নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে? 16। আমি ওটা নিব না, 16 এর ঘরটা বাদ। আমি নিলাম হচ্ছে 8 এর ঘর, 8 এর ঘরটা নিলাম আর 4 এর ঘরটা নিলাম। 8 4 এ 12, আমি 2 কিন্তু আর নিব না, 12 আর 2 14 হয়ে যাবে, এটা বাদ দিলাম। এইটা নিলাম 8 4 এ 12, 12 আর 1 এ 13। তাহলে এইটা হচ্ছে 13 এর বাইনারি, অর্থাৎ আমার যে যে ঘরে 1 থাকবে সেই ঘরের বেসগুলোকে যোগ করে দিতে হবে। আচ্ছা, কেউ আমাকে বললো ঠিক আছে তুমি 17 এর বাইনারি লেখো। আচ্ছা, আপনারা বলেন তো 17 এর বাইনারি তাহলে আমি কত লিখবো? 16 আর 1 হবে 1 0 0 16 আর 1 সবগুলো 0 0 0 0 1 আচ্ছা, এখন আমি তাহলে বললাম যে ঠিক আছে তাহলে 15 এর বাইনারি কত? 4টা 1 হবে স্যার। আচ্ছা, নিশ্চয়ই আমি 16 0 1 1 আচ্ছা 8 নিলাম, 8 আর 4 এ 12, 12 হলো, 12 আর 2 এ 14, সেটাও নিব, 14 আর 1 এ 15, তার মানে 15 এর বাইনারি। সিমিলার ওয়েতে আমাকে কেউ একজন বললো যে ঠিক আছে তুমি তো অনেক শিখে গেছো, এবার তুমি আমাকে বলো এইটার ডেসিমাল কত। বলেন তো এটার ডেসিমাল কত? 19 স্যার। স্যার 19 আচ্ছা স্যার 19 1 2 4 8 16 32। আবার ভালো করে গুনি, 1 2 4 8 16 32। হ্যাঁ, তাহলে 32 আর 2 এ কত? 34 আর 1 এ 35, এটা হচ্ছে 35 এর মানে এই বাইনারি সংখ্যাটা ডেসিমাল হচ্ছে 35। 35টা আপনারা এবার ভালো করে দেখেন। জি জি, তার মানে আমরা যে কোনো খুব ইজিলি একটা বাইনারি সংখ্যাকে খুব ইজিলি ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারবো। তো আমরা আমাদের পড়াশোনা এখন ফিরে আসি। আমরা যেটা বলছিলাম যে নাম্বারটা যদি 3 বিটের হতো তাহলে এইখানে আমি মোট ডেটা রাখতে পারতাম কতটা? নিশ্চয়ই 8টা ডেটা রাখতে পারতাম 0 থেকে 7, যদি 3 বিটের হতো ভেরিয়েবলটা। দেখেন একটা বিষয় যে আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ইন্টিজার ভেরিয়েবলটাই সব সময় কি পজিটিভ নাম্বারই আসবে নাকি পজিটিভ নাম্বার হতে পারে নেগেটিভ নাম্বারও হতে পারে? নেগেটিভ হতে পারে। নেগেটিভ হতে পারে স্যার। নিশ্চয়ই পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তো এই জন্য ভেরিয়েবল গুলোকে দুই ভাগে সব সময় ভাগ করা। এটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো, অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ। তাহলে অর্ধেক পজিটিভ মানে কি? মোট 4টা ডেটা -4 2 3। আমি যদি 3 বিটের একটা ভেরিয়েবল চিন্তা করি তাহলে তার রেঞ্জ হবে হচ্ছে -4 2 3। আচ্ছা বলেন তো পজিটিভ দিকে এক কম কেন হলো? 0
জিরো একটা হচ্ছে ধরা কারণ হয় এখানে 0 একটা পজিটিভ ইন্টিজার নাম্বার। দেখেন পজিটিভ দিকেও কিন্তু 4টা আছে, 0 1 2 3। নেগেটিভ দিকেও 4টা আছে, -1 থেকে -4। অর্থাৎ আমি যদি 3 বিটের একটা ভেরিয়েবল চিন্তা করি তাহলে তার রেঞ্জ হবে হচ্ছে -4 থেকে 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, n এর মান যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3, n এর মান 4 হলে 4, 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে প্লাস মাইনাস। শুধু প্লাসের দিকে এক কম লিখতে হবে কারণ 0 আছে। তার মানে আমার যতগুলো বিট হবে 2 টু দি পাওয়ার নাম্বার অফ বিট, আমি পেয়ে যাব ম্যাক্সিমাম কতটা ঘর হয়, যেমন 2 টু দি পাওয়ার এখানে 3 বিট, তো 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, ম্যাক্সিমাম ডাটা আসছে হচ্ছে 8টা। সেটার অর্ধেক নেগেটিভ হবে, অর্ধেক পজিটিভ হবে। ভেরিয়েবল গুলো সবসময় এভাবেই আসে। বা বাইনারিতে কখনো যদি কোনো স্টোরেজ কাউন্ট করতে হয় তাহলে এইভাবে হিসেবটা করতে হয়। তাহলে এখন দেখেন আমরা পড়াশোনায় ফিরে যাই। তাহলে এখন খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, অর্ধেক ডাটা হবে নেগেটিভের জন্য আর অর্ধেক ডাটা পজিটিভের জন্য। আর পজিটিভ এক কম কেন হয় সেটা আমরা পজিটিভের জন্য বুঝতে পেরেছি। তো ক্যারেক্টারের হচ্ছে স্পেসিফায়ার পার্সেন্টেজ সি। আনসাইন কথাটার জন্য আমি আরেকটু পরে আসবো, এখনই আসবো। তার আগে আমরা আসি ইন্টিজার। ইন্টিজার যে ভেরিয়েবলটা আছে, এই ইন্টিজার ভেরিয়েবলটার স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি অথবা পার্সেন্টেজ আই। তবে পার্সেন্টেজ ডি এটাই মানুষজন বেশি ইউজ করে। বেশি ইউজ বলতে প্রায় সবাই পার্সেন্টেজ ডি লেখে, তবে পার্সেন্টেজ আইও লেখা যায়, দুটোই। তো এইটার সাইজ হচ্ছে 6। স্যার এটা কোনো নাম আছে নাকি শুধু পার্সেন্টেজ ডি বলে? আসলে ওইটার নাম হচ্ছে স্পেসিফায়ার, ওটার নাম স্পেসিফায়ার, বলার সময় পার্সেন্টেজ ডি বলে। আর এটা হচ্ছে ডেসিমালের জন্য পার্সেন্টেজ ডি লেখা আর ইন্টিজারের জন্য পার্সেন্টেজ আই লেখা। মানে নাম্বারটা ডেসিমাল নাম্বার ম্যাথমেটিক্স এর ভাষায়, আর প্রোগ্রামিং এর ভাষায় হচ্ছে ইন্টিজার। ম্যাথমেটিক্স এ ইন্টিজার বলে, তবে ম্যাথমেটিক্স এ ডেসিমাল শব্দটা বেশি বলে। তো এখন হচ্ছে এই যে 16 বিট যদি জায়গা হয় 2 টু দি পাওয়ার 16, তো অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ, 32768 থেকে 32767। এখন আমরা আসি আনসাইন বিষয়টা কেমন। দেখেন আমি এই যে ভেরিয়েবলের অর্ধেক ঘর আছে আমার নেগেটিভের জন্য, অর্ধেক ঘর আছে পজিটিভের জন্য। এখন আমি একটা প্রোগ্রাম লিখেছি, ওই প্রোগ্রামে আমি শিওর যে আমার যে ডেটাটা আসবে সেই ডেটাটা কখনোই নেগেটিভ হবে না। যেমন আমি মানুষের ওয়েট ইনপুট নিব বা ওয়েট রিলেটেড একটা ক্যালকুলেশন করছি, এখন কারোর ওয়েট তো মাইনাস হবে না। আমি এজ নিয়ে ক্যালকুলেট করছি, কারোর এজ তো মাইনাস হবে না। আমি কোনো কিছু এরিয়া বা কোনো কিছু লেন্থ নিয়ে কাজ করছি, লেন্থ তো কখনো মাইনাস হবে না। এরকম আমি প্রোগ্রামে একদম ফিক্সড, আমি বুঝতে পারছি যে আমার প্রোগ্রামে কোনো এই ভেরিয়েবলগুলোতে কোনো মাইনাস ডেটা আসবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি চাই এই যে অর্ধেক নেগেটিভের ঘর আর অর্ধেক পজিটিভের ঘর, এই দুটো ঘর একসাথে মার্জ করে সম্পূর্ণটাকে পজিটিভ রাখতে পারি। প্রোগ্রামিং এ এটা করা যায়। যদি করতে হয় তাহলে আমাকে সামনে লিখতে হবে আনসাইন্ড। নরমালি আমরা ডিক্লেয়ার করি না এ একটা ইন্টিজার ভেরিয়েবল, আমি এখন লিখবো আনসাইন্ড এ, আনসাইন্ড ইন্টিজার এ। তাহলে এটা সুবিধাটা কি হলো বলেন তো? স্যার মাইনাস নেবে না। মাইনাস নিবে না, তাতে সুবিধাটা হচ্ছে যে ওর ডাটার রেঞ্জটা বেড়ে গেল। দেখেন এখানে আমি অর্ধেকটা রাখছিলাম কত মাইনাস, আর অর্ধেকটা রাখছিলাম প্লাস। এখন আমি সম্পূর্ণটাই 0,65,535 এই দুটার যোগফল পর্যন্ত রাখতে পারছি। যদি এরকম দরকার হয় যে আমার সাইজটা একটু বেশি দরকার, আবার আমার ডেটাটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ ডেটা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম আনসাইন্ড ইন্টিজার ডিক্লেয়ার করব। প্রত্যেকটা ভেরিয়েবল এরকম আনসাইন্ড ডিক্লেয়ার করা যায়, ভেরিয়েবলের সামনে জাস্ট আনসাইন্ড সেই ভেরিয়েবল। তো এখানে দেখেন ইন্টিজারের সামনে আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম SIGNED, সাইন্ড ইন্টিজার। তো সাইন্ড ইন্টিজার লিখলেও যা হয়, ইন্টিজার লিখলেও বাই ডিফল্ট ওটা সাইন্ড ইন্টিজারই হয়। আমি একটা ইন্টিজার যদি লিখি তাহলে নেগেটিভ পজিটিভ দুটোই নিতে পারবো, অর্থাৎ সাইন্ড ইন্টিজারকে বাই ডিফল্ট এই ইন্টিজার লিখলে সাইন্ড ইন্টিজারই হয়ে যায়। এজন্য আমরা কষ্ট করে আর ওই সাইন্ড কথাটা লিখি না, শুধুমাত্র ইন্টিজার লিখি। তবে আনসাইন যদি করতে হয় অবশ্যই ভেরিয়েবলের সামনে আমাদের আনসাইন লিখতেই হবে। সেক্ষেত্রে স্পেসিফায়ারটাও চেঞ্জ হয়ে যাবে। যদি আনসাইন হয় তাহলে স্পেসিফায়ারটা তখন হয়ে যাবে ইউডি, ওই আনসাইন্ডের জন্য ইউডিটা হয়। তারপর আপনার যে বাধা ধরা স্পেসিফায়ার যেটা আছে সেই স্পেসিফায়ারটা দিব আমরা। আচ্ছা, এরপর আমরা আসি লং ইন্টিজার, ওই ইন্টিজারেরই বড় ভাই, সেম প্রপার্টিজ।
শুধুমাত্র এই লং ইন্টিজারের রেঞ্জটা একটু বেশি, আর এটার স্পেসিফায়ার হচ্ছে এলডি লং ইন্টিজার। এখানে বোঝা যাচ্ছে 32 বিট যদি সাইজ হয় রেঞ্জটা একটু বেশি হবে। আর আনসাইন তো অলরেডি আমার ডিসকাস করা শেষ। তো প্রোগ্রামিং এ শুধুমাত্র ইন্টিজার টাইপের ডেটাই থাকবে, বিষয়টা এরকম না, অনেক কিছু থাকতেই পারে যে ডেটাগুলো ফ্র্যাকশনাল ডেটা। তো ফ্র্যাকশনাল ডেটাকে হ্যান্ডেল করার জন্য ফ্লট ইউজ করতে হয়, স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। এটাকে হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, রিয়েল নাম্বার যেটাকে বলে, মানে যেটা ডেসিমাল বা ইন্টিজার নাম্বার না, রিয়েল নাম্বার। এই নাম্বারগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের ফ্লট টাইপের ডেটা দরকার হয়। ডাবলটা সিমিলার, যেমন ইন্টিজারের বড় ভাই হচ্ছে লং, এই ফ্লটের বড় ভাই হচ্ছে ডাবল। তো ডাবলের স্পেসিফায়ার নিশ্চয়ই আমরা ডি লিখতে পারবো না, কারণ ডি ফর ডেসিমাল। ডাবলের স্পেসিফায়ারটা হচ্ছে এল এফ, লং ফ্লটকে আসলে বলে ডাবল, আর ডাবলের সাইজ হচ্ছে 64 বিটস। তো এইখানে ডেটা টাইপ না, কিন্তু স্পেসিফায়ার, এরকম দুটো স্পেসিফায়ার আছে, একটা হচ্ছে অক্টাল, একটা হেক্সাডেসিমাল। অক্টালকে লিখতে হয় ও দিয়ে, হেক্সাডেসিমালকে এক্স দিয়ে লিখতে হয়। জাস্ট আমি খুব শর্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদের। এখানে এ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করাই আছে, এ ভেরিয়েবলে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম। ফর এক্সাম্পল ভ্যালুটা হচ্ছে 18। আচ্ছা, 18 কে এখন আমি প্রিন্ট দিলাম পার্সেন্টেজ ডি দিয়ে, এ ভেরিয়েবলটাকে, এটাকে আমি তিনটা ভাবে প্রিন্ট দিতে চাই। একটাকে আমি ও দিয়ে প্রিন্ট দিলাম, আর একটাকে ও জিরো লিখে ফেলছি, ও দিয়ে প্রিন্ট দিলাম, আর একটাকে দিলাম এক্স দিয়ে। আচ্ছা, নিউ লাইন দিয়ে দিই, তাহলে আউটপুটটা ভালো বোঝা যাবে। দেখেন প্রথমে প্রিন্ট হলো 18, যেটা আমি সরাসরি ডি দিয়ে প্রিন্ট করেছি। তারপরে এই 18টা অক্টালে কনভার্ট হয়ে প্রিন্ট দিয়েছে। আমি যদি ও দিয়ে প্রিন্ট দিই, এই ওটা হচ্ছে ও অক্টালের জন্য। দেখেন 18 কে আমি ও দিয়ে প্রিন্ট দিলাম, আউটপুট কিন্তু চলে আসলো 22, কিন্তু এটা না, এটা হচ্ছে 22। এই 18 কে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে কি করবো, এই যে 8 দিয়ে ভাগ করব, 18 কে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে এখানে 22 আসে। আচ্ছা, আর এটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে 12 আসে। আচ্ছা, এটাকে আমি একটু শর্ট নাম্বার দিই তাহলে ভালো হবে। যেমন 11 কে যদি আমি ইয়ে করি তাহলে 11 প্রিন্ট হলো অক্টাল, 11 অক্টাল হচ্ছে 13, আর 11 হেক্সাডেসিমাল হচ্ছে বি। হেক্সাডেসিমাল নাম্বারগুলোর আবার হচ্ছে ওদের যে বেজ আছে, ওই বেজে দুটো করে সংখ্যা আছে, যেমন 10 আছে, 11 আছে, কারণ বেজ তো হচ্ছে 16। এই জন্য 10 11 হলে আসলে আমি লিখলাম 10, আর আমি কি 10 লিখেছি নাকি 10 লিখেছি এটা কিন্তু বোঝা যাবে না। এই জন্য বেজ গুলোকে 10 কে লিখতে হয় এ, 11 কে লিখতে হয় বি, 12 কে লিখতে হয় সি, এরকম এবিসি দিয়ে লিখতে হয়। মোট কথাই আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে অক্টাল, ও দিয়ে যদি আমি লিখি, ওই স্পেসিফায়ারটা ইউজ করা হয় অক্টাল নাম্বারের জন্য, এক্স স্পেসিফায়ারটা ইউজ করা হয় হেক্সাডেসিমাল নাম্বারের জন্য। এই এক্স কে দুই ভাবে লেখা যায়, ছোটও লেখা যায়, বড়ও লেখা যায়। ছোট লিখলে ওই ক্যারেক্টার গুলো ছোট আসে, বড় লিখলে ক্যারেক্টার গুলো বড় আসে। যেমন দেখেন এখানে আগের মতো আউটপুট আসলো হেক্সাডেসিমাল নাম্বার, কিন্তু যে বি ক্যারেক্টারটা বড় আসলো। এটা হচ্ছে, এগুলো কিন্তু কোনো ডেটা টাইপ না, এগুলো জাস্ট স্পেসিফায়ার গুলো। মানে ওইখানে হেক্সাডেসিমাল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে, অক্টাল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে, বিষয়টা এটা হচ্ছে জাস্ট এই অক্টাল এবং হেক্সাডেসিমালের স্পেসিফায়ার হিসেবে এগুলো ব্যবহার করা যায়। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করলাম তার মধ্যে কারো কোনো অসুবিধা আছে বা কম বুঝতে পেরেছেন এরকম কিছু আছে? স্যার ওই যে আনসাইন্ড ক্যারেক্টার ওটা স্যার একটু আনসাইন ক্যারেক্টারটা সেম, ওই যে ক্যারেক্টারের জন্য অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ হবে। আমি যদি আনসাইন লিখি তার মানে সম্পূর্ণ ডেটাটাই তখন পজিটিভ পার্ট হিসেবে ইউজ হবে। স্যার ক্যারেক্টার তো স্যার বর্ণ বোঝায় না স্যার, এবিসি এরকম, তাহলে স্যার ওটা স্যার নেগেটিভ কেমনে, ওটা স্যার বুঝি নাই। ক্যারেক্টার এবিসি তো এই রিলেটেড আমাদের একটা চ্যাপ্টারই আছে, ওই জন্য আমি এত ডিটেইল বলছি। দেখেন এ যখন আমি লিখবো তখন র্যামে কি এ লেখা যাবে, কম্পিউটারের মধ্যে কি এ লেখা যাবে, নাকি কম্পিউটারে 1010 দিয়ে দিতে হবে? নিশ্চয়ই 1010 জি স্যার 1010। এখন 10 দিয়ে যদি লিখতে হয় এ কে আমি 1010 কি করে করবো? হ্যাঁ, আমাকে একটা নাম্বার দিল যে 100, 100 কে কিন্তু আমি 100 করে ফেলতে পারবো, কারণ 100 কে আমি বাইনারি কনভার্ট করে ফেললে 1010 হয়ে গেল। এখন এ ক্যারেক্টারটা বা বি ক্যারেক্টারটা বা সি ক্যারেক্টারটাকে আমি 1010 বা বাইনারি কিভাবে? এই জন্য
ক্যারেক্টার গুলোর ইকুইভ্যালেন্ট একটা ইন্টিজার নাম্বার আছে, মানে আপনি এ লিখলে মেমোরিতে আসলে এ স্টোর হয় না, এর এটাকে ASCII কোড বলে, এর ASCII কোড হচ্ছে ছোট এ 97, তার মানে আপনি এ লিখলে মেমোরিতে লেখা হয় 97, ওই 97 কে বাইনারি কোডে ওরা মেমোরিতে লেখে। এই জন্য দেখেন ওই ক্যারেক্টার গুলো আমরা দেখতে পাই ক্যারেক্টার, বাট ইন্টারনালি রিপ্রেজেন্ট হয় ইন্টিজার নাম্বার। আর ফ্রুটটা একটু বুঝাই দেন। আচ্ছা স্যার, এটা বুঝছি স্যার, এটা কনফিউশন ছিল। আচ্ছা, আর আরেকজন কি যেন বললো? স্যার ফ্রুট এটা। ও আচ্ছা, প্লটের যে ই লেখা আছে এর জন্য আপনাদের একটু কনফিউশন হয়েছে। আপনারা যে পয়েন্ট দশমিক সংখ্যা। ফিজিক্সে লিখতেন না ওই যে 1.5 × 10⁻², জি স্যার। প্রোগ্রামিং এ ওই 10 টু দি পাওয়ারটাকে বা কম্পিউটারে 10 টু দি পাওয়ারটাকে ই টু দি পাওয়ার লেখে। এখানে ই টু দি পাওয়ার ম্যাথের ই টু দি পাওয়ার না, কিন্তু ই টু দি পাওয়ার 2x এই জিনিসটা না, এখানে 10 টু দি পাওয়ারকে প্রোগ্রামিং এ ই টু দি পাওয়ার লেখে। তার মানে এখানে লেখা 3.4 × 10⁻38, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা, মানে ওই নাম্বারটা থেকে শুরু করবে। আপনি কি বুঝতে পেরেছেন? তবে ফ্লট নাম্বারটা দশমিকের শেষে বাই ডিফল্ট 6টা ঘর থাকে। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, কার কোনো কোশ্চেন নাই, তাহলে আমি আরেকটু আগাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আজকে পড়াশোনার শেষ টপিক, সেটা হচ্ছে ডেটা টাইপিংস। এতক্ষণ পর্যন্ত আমরা যে ডেটা টাইপ গুলো দেখলাম, এই ডেটা টাইপ গুলোকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ। প্রাইমারি ডেটা টাইপ বলতে যে ডেটা টাইপ গুলো আমরা নরমালি ইউজ করলাম, যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, লং ইন্টিজার, ডাবল, এগুলোকে প্রাইমারি ডেটা টাইপ বলে। এদের মধ্যে লং ইন্টিজার আর ডাবলকে এক্সটেন্ডেড প্রাইমারি বলে। এক্সটেন্ডেড প্রাইমারি ডেটা টাইপ। এক্সটেন্ডেড কেন? ওরা হচ্ছে ফ্লোট আর ইন্টিজারের হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, এই জন্য এই দুটোকে বলে এক্সটেন্ডেড প্রাইমারি, বাট সবগুলোই প্রাইমারি। তার মানে এই যে ক্যারেক্টার, ফ্লোট, লং ইন্টিজার, ডাবল, এগুলো হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ। আর ডিরাইভ ডেটা টাইপ বলতে বোঝায় এই প্রাইমারি ডেটা টাইপ গুলোকে কাজে লাগিয়ে আমরা যে ডেটা টাইপ গুলো বানাই, সেই ডেটা টাইপ গুলোকে বলে হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ। যেমন পয়েন্টার, অ্যারে, স্ট্রাকচার, ইউনিয়ন, এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা করে চ্যাপ্টার আছে এবং ওখানে ডিটেল পড়াশোনা আছে, টেনশন নেওয়ার কিছু নাই। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এখন ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলতে বোঝায়, দেখেন ডেটা টাইপের নামটা যদি আমি পরিবর্তন করে আমি ইচ্ছে মতো লিখতে পারি, ইউজার তার ইচ্ছে মতো লিখতে পারে, তাহলে সেটাকে বলে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এখন এটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখবো যে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ তাহলে আমি কাকে বলছি। ফর এক্সাম্পল, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ লিখতে গেলে আমাকে লিখতে হয় টাইপ, ডিইএফ, টাইপ ডেফিনিশন। ফর এক্সাম্পল ইন্টিজার, এই ইন্টিজারকে আমি নাম দিয়ে দিলাম এবিসি, অর্থাৎ এখন আমি এবিসি দিয়ে যত ভেরিয়েবল লিখবো সব কিন্তু ইন্টিজার হিসেবে কনসিডার হবে। এখানে আমি লিখলাম এবিসি, যে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আর এখানে ফর এক্সাম্পল ওদেরকে যোগ করে আউটপুট। তাহলে দেখেন আউটপুটটা সুন্দর মতো 30 চলে আসে। এইটাই, সরি 31, 11 আছে। এইটাই হচ্ছে দেখেন টাইপ ডেফিনেশন, আমি টাইপ ডিফাইন করলাম। দেখেন ইন্টিজার কিন্তু আমি আর লিখছি না, আমি একটা ইচ্ছে মতো নাম দিয়েছি এবিসি, এটা হতে পারতো এক্স ওয়াই জেড, হতে পারতো আমার নাম, হতে পারতো আপনার নাম, হতে পারতো। এখন ওই নাম দিয়ে আমি যত জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেখেন নামটা কিন্তু আমি চেঞ্জ করতে পারছি। এবিসি লিখে যত ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সব কিন্তু ইন্টিজার ভেরিয়েবল। এগুলো সাধারণত করা হয় যখন আমরা অনেক বড় সফটওয়্যার তৈরি করব একদিন, তখন এই ভেরিয়েবল গুলোকে গ্রুপ করার জন্য এই কাজগুলো করা হয়। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম টাইপ ডেফিনেশন ইন্টিজার অ্যামাউন্ট, বা ইন্টিজার লিখলাম হচ্ছে টাকা। তাহলে আমি টাকা দিয়ে এখন যত ভেরিয়েবল ডিক্লেয়ার করব সব ইন্টিজার ভেরিয়েবল, বাট এইখানে টাকাটা একটা সিম্বলিক হিসেবে কাজ করছে, গ্রুপ হিসেবে কাজ করছে, যে এই ভেরিয়েবল গুলো সব টাকা রিলেটেড কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এই ধরনের কাজের জন্য ভেরিয়েবলকে গ্রুপিং করে ফেলার জন্য এই ধরনের টাইপ ডেফিনেশন করা যেতে পারে। এইটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। কিছুই না, সেটা হচ্ছে আমরা এরকম রিনেম করে দিতে পারি। মোট কথায় যে এরকম ইউজার ডিফাইন, নামটা ইন্টিজার লিখবো না, আমার ইচ্ছে মতো নামটা লিখবো।
এভাবে টাইপ ডিফাইন করে সেটা করা যায়, ওটাকে ইউজার ডিফাইন ডেটা টাইপ বলে। তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে পড়াশোনার টপিক আমাদের যা ছিল সেগুলো আমাদের পড়া শেষ হয়ে গেছে, মানে আজকে পড়াশোনা এই পর্যন্ত। আর যদি কারো Yes, sir. কোনো